ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মুজারুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। প্রায় 16টি সাবজেক্টের ভিডিও যাবে, তার মধ্যে প্রায় 200-র উপরে ভিডিও চলে গেছে। তো এই বিষয়টা আমি যেটা নিয়ে আলোচনা করছি, এই বিষয়টা এমন একটা বিষয় যে কমার্সের ছাত্র মানে এই জিনিসটাকে তাকে জানতেই হবে, এই জিনিসগুলো তাকে জানতেই হবে। তো প্রথমে আমি হিসাব সমীকরণটা একটুখানি বলে নিই যে এটা আমি বারবার দেখাচ্ছি একই জিনিস। এখানে দেখেন, এটা আমরা জানি, এটা আগের ভিডিওতে বলেছি, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা বেসিক ইকুয়েশন। এবার এই মালিকানা সত্ত্বের 4টি উপাদান: মালিকের বিনিয়োগ, মালিকের উত্তোলন, আয় এবং খরচ। আয় এবং মালিকের বিনিয়োগ দ্বারা মালিকানা সত্ত্ব বাড়ে, উত্তোলন ও খরচ দ্বারা মালিকানা সত্ত্ব কমে। তাহলে এটা হলো সম্প্রসারিত হিসাব সমীকরণ। সম্পদ সমান দায় প্লাস মালিকের বিনিয়োগ মাইনাস উত্তোলন মাইনাস প্লাস আয় মাইনাস খরচ। এবার আয় এবং খরচ দিয়ে আমরা তৈরি করবো আয় বিবরণী। আয় এবং খরচ বসবে। ফলাফল হিসাবে আয়ের থেকে খরচ বেশি হলে লস, আর আয়ের থেকে খরচ কম হলে লাভ। এবার এই দুটো শেষ হলে এবার এই দুটোকে আবার ক্লোজ করেন। মালিকের মূলধন প্লাস বিগিনিং ক্যাপিটাল প্লাস অতিরিক্ত মূলধন, অ্যাডিশনাল ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস নিট লাভ। এই নিট লাভটা এখানে নিয়ে আসেন, তাহলে এটা হবে সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস অতিরিক্ত মূলধন মাইনাস উত্তোলন প্লাস নিট লাভ, অথবা সমাপনী মালিকানা সত্ত্ব সমান প্রারম্ভিক মালিকানা সত্ত্ব প্লাস অতিরিক্ত মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস খরচ। তাহলে ইকুয়েশন একটা হলো, 1টা 2টা 3টা 4টা, এটি মালিকানা সত্ত্বের ইকুয়েশন। এটা সম্প্রসারিত, এটা বেসিক। তাহলে আয় এবং খরচ বসে আয় বিবরণীতে, আর মালিকের বিনিয়োগ, উত্তোলন ও নিট লাভ বসবে মালিকানা সত্ত্ব। এখানে পড়ে থাকলো কি? সম্পদ আর দায়। সম্পদ, দায় আর সমাপনী মালিকানা সত্ত্ব বসবে এখানে। তাহলে এই সম্পদগুলো কোন জায়গায় বসবে? এখানে যে সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলো সব বসবে কিন্তু এই জায়গাতে। এই সম্পদগুলো সব বসবে কিন্তু এই জায়গাতে। এই সম্পদগুলো সব বসবে এই জায়গাতে। আর এই সম্পদের যে খরচটুকু হবে সেই খরচটুকু এখানে বসবে। সম্পদের যে খরচ হবে, সম্পদ এখানে বসবে, সব সম্পদ, এই সম্পদগুলো সব বসবে, এই 4-5টা সম্পদ। আর এর সম্পদের যে ক্রমশোধ হবে, যেমন ডেপ্রিসিয়েশন ছিল, এখানে ডেপ্রিসিয়েশন বাদ যাবে, আর এখানে এই সিরিয়ালের সম্পদগুলো বসবে, আর এখানে আয়গুলো এইখানে খরচ হিসাবে বসবে, যেটুকু খরচ হবে। এখন আমি আসি এই খতিয়ান সম্পর্কে। উপাদান আমরা পেয়েছি, এখানে দেখেন সম্প্রসারিত সম্পদ, দায়, মূলধন, উত্তোলন এবং আয়। এখানে সমীকরণ আপনার জাবেদাটাকে ধরে নিই। জাবেদাটা কীভাবে তৈরি করে, জাবেদা কী সেটা আমি আগেই বলেছি। এখানে দেখেন, এখানে আমরা এই ইকুয়েশনটাকে যদি এই পাশে খরচ আর ড্রয়িংটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ইকুয়েশনটা এই পাশে হয়ে গেল। এই পাশেও প্লাস, এ পাশেও প্লাস। আচ্ছা, রোমান সংখ্যায় কোনো প্লাস মাইনাস আছে? নাই। তাহলে এখানে দেখেন, সম্পদ, উত্তোলন এবং খরচ যদি বৃদ্ধি পায় যোগ হবে, এর জন্য এদের হিসাব কী হবে? ডেবিট। আর সম্পদ, উত্তোলন এবং খরচ যদি হ্রাস পায়, তাহলে এদের হিসাব হবে ক্রেডিট। ফলে এরা সর্বদা ডেবিট জেড থাকবে, কারণ বৃদ্ধির তুলনায় হ্রাস কখনো বেশি হয় না। অর্থাৎ স্বাভাবিক জেডটা হবে ডেবিট। কেন ডেবিট? এরা বৃদ্ধিটা বেশি থাকে। আর এদের দায়, মূলধন এবং আয় যদি বাড়ে, ক্রেডিট হবে, যোগ করতে হবে, আর কমাতে হলে ডেবিট করতে হবে, সর্বদা ক্রেডিট জেড থাকবে। তাহলে এই নিয়মটা আপনি দেখেছেন। এখানে আমি বলছিলাম যে হিসাব বিজ্ঞানে মোট 16টা জাবেদা, এই যে 16টা জাবেদার বিষয়। এর জন্য আমার চ্যানেলের নাম অ্যাকাউন্টিং 16, আর 32-এর মানেটা বলছি না। এই পাশে দেখেন তো বিভিন্ন সভ্যতার সংখ্যা লিখন আছে না? এই সংখ্যা লিখনের মধ্যে কোনো প্লাস মাইনাস চিহ্ন রোমান সংখ্যায় নাই। এখন লুকা প্যাসিলিও যে কাজটা করেছে, উনি একজন গণিতবিদ ছিলেন। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আপনি একটু, এই জিনিসটা আপনি দেখেছেন ভালো করে, এইটা অবশ্যই দেখে নেবেন একটু। হিসাব বিজ্ঞানে যোগ হয় ডেবিট ডেবিট, আর ক্রেডিট ক্রেডিট যোগ, ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, ডেবিট ক্রেডিট বিয়োগ। এখানে দেখেন গণিতের নামটা, এটা হচ্ছে 1494, অর্থাৎ 820-এ। এই লোকের নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খারেজমি, আর এই লোকের নাম লুকা প্যাসিলিও। আপনি গুগল ক্রোমে সার্চ দেবেন, দুজনের ভিডিও এবং তথ্য পাবেন। তো এই জিনিসটাকে সে একটু পাল্টিয়ে দিয়েছে এইভাবে। এটা যদি আমরা গণিত দিয়ে বিচার করি, তাহলে এইভাবে বিজ্ঞানের ছাত্র যারা, তাদের জন্য সুবিধা হয়। আমরা গণিত দিয়ে চিন্তা করবো, লেখার সময় লিখবো ডেবিট আর ক্রেডিট, প্লাস ডেবিট প্লাস অ্যাসেট প্লাস ড্রয়িং প্লাস এক্সপেন্স। তাহলে এরা বাড়লে এদের মান অবশ্যই প্লাস হবে, আর কমলে এদের মান মাইনাস করতে হবে। এরা সর্বদা প্লাস জেড থাকবে। ডেবিট, ক্রেডিট, আর যখন জিরো হয়ে যাবে, তখন এটা যদি প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে, তখন হিসাব ভ্যানিশ হয়ে যাবে। লাইবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ, এরা বাড়লে মাইনাস হবে, কমলে প্লাস হবে, আর যদি প্লাস মাইনাস সমান হয়ে যায়, হিসাবটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখন যদি বলে যে কোনো হিসাবে ডেবিট 20 টাকা এবং ক্রেডিট 20 টাকা, কী হলো? হিসাবের কোনো জেড থাকবে না, হিসাবটা মুছে যাবে। এখন আমরা আসি, তো ডেবিট ক্রেডিট করার পরে খতিয়ান তৈরি করতে হবে আমাদের।
তো খতিয়ান আমরা কিভাবে তৈরি করব? এখানে আমাদের প্রথমে তৈরি করতে হবে সম্পদ, তারপরে দায়, তারপর মূলধন, তারপর উত্তোলন, তারপর আয়। আমরা এই সম্পদ নিয়ে আলোচনা করছি, আজকে সম্পদ শেষ হবে। এরপর এই সম্পদ উত্তোলন এবং খরচের বৃদ্ধিটা বসবে এই ঘরে, বৃদ্ধি বসবে এই ঘরে, যোগ হবে, আর বাদ দিতে হলে এই ঘরে বসাতে হবে। আর আয়, দায় এবং মূলধন এদের বৃদ্ধিটা হবে এই পাশে, হ্রাসটা হবে এই পাশে, ফলে এরা সবসময় ক্রেডিটদের থাকবে। হওয়ার পরে আমরা যখন রেয়ামিল তৈরি করব, তাহলে সম্পদ বসবে এখানে আর দায় বসবে এখানে, সিরিয়ালি বসাতে হবে কিন্তু। আবার মূলধন বসবে এখানে, উত্তোলন বসবে এখানে, আয় বসবে এখানে, খরচ বসবে এখানে। দেখছেন, তিনটাই পাশে, তিনটাই পাশে। এখন এ থেকে আপনি যখন আয় বিবরণী তৈরি করবেন, তাহলে এই আয় দুটো নিয়ে আসবেন এখানে, আয় আর খরচ। আর মূলধন, এই মূলধন আর উত্তোলন এখানে নিয়ে আসবেন। মূলধন উত্তোলন, মূলধন প্লাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন বাদ উত্তোলন প্লাস নিটটা এখানে বসাবেন, সমাপনী মালিকানা সত্ত্ব। আর এখানে যে সম্পদ এবং দায় আছে, এই সম্পদ আর দায় এখানে নিয়ে আসবেন। তাহলে সম্পদ এখানে দায় নিয়ে আসতে হলে এই সম্পদটাকে, এইগুলির সম্পদ আপনাকে এইভাবে বসাতে হবে। আমরা সম্পদের এখানে এখন অবস্থান করছি। তো সম্পদ এখানে দেখেন 5 ধরনের দেওয়া আছে। তো আমরা আজকে এই সম্পদ নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, এই সম্পদের এইটা শেষ করছি। এবার আমরা দায় ধরবো, আজকে এই দুটো শেষ করে দেবো এই ভিডিওতে। এবার দায় ধরবো মূলধন, উত্তোলন, আয় এবং খরচ। এগুলো খুবই সোজা, এটা পারলে সব সহজ হয়ে যায়। এবার যে সম্পদের আকার অবয়ব নেই কিন্তু বিনিময় মূল্য আছে, এরূপ সম্পদকে অদৃশ্যমান সম্পদ বলে। বিনিময় মূল্য আছে, আকার অবয়ব নেই। দেয়ার ইজ শেপ অ্যান্ড সাইজ অর ফিজিক্যাল সাবস্টেন্স অ্যান্ড ইট হ্যাজ সাম এক্সচেঞ্জ ভ্যালু, ইট ইজ কল্ড ইনটেনজিবল অ্যাসেট। এখানে একটা নির্দিষ্ট আকার আয়তন আছে, এরা কারা, এবং এদের বিনিময় মূল্য আছে। এরা সুনাম। সুনাম হচ্ছে মুনাফার্জন করার সুখ্যাতির ফল, অর্থাৎ মুনাফার্জন, গড় মুনাফার মূলধনায়িত মূল্য, এটা সুখ্যাতির ফল। সুনাম। কপিরাইট, গ্রন্থের মালিকানা। আমার যে বইটা আছে, এই মালিকানাটা, এই যে গ্রন্থটা আছে এখানে কপিরাইট করা আছে, এই কপিরাইটে, এই বইটাতে মালিকানা, এটাকে বলে কপিরাইট। এখন ট্রেড লাইসেন্স দেখেন, এক একটা প্রোডাক্টের উপরে একটা করে ট্রেড লাইসেন্স আছে, ট্রেড মার্ক আছে। এখানে ক্যাসিও একটা ব্র্যান্ড, তাই না? ব্র্যান্ডও কিন্তু এখানে ক্যাসিও, এটা একটা মার্কা দেওয়া আছে। কত? এখানে হুইল সাবানের সাথে একটা চাকা যুক্ত থাকে, ওইটাকে বলে ট্রেডমার্ক। আর একটা হচ্ছে পেটেন্ট। এই কম্পিউটারটা কিন্তু তার জাপানের, কিন্তু এটা ক্যাসিও কোম্পানি মার্কেট করার অধিকার সংরক্ষণ করে। এখন এই মার্কেট করার ক্ষমতাটা কি বলে? পেটেন্ট। কোনো জিনিস বাজারে ছাড়ার অধিকার, যার প্রোডাক্ট শুধু সেই বাজারে ছাড়তে পারবে। এখন এবার এইটা যদি বাজারে ছাড়ার জন্য অন্য কাউকে টাকা, অন্য কোনো কোম্পানির কাছে এই পেটেন্টটা দিয়ে দেয়, তাহলে সেটাকে মানে বাজারজাত করার যে ক্ষমতা দেয়, এটা হয়ে যাবে পেটেন্ট। কোনো জিনিস বাজারে ছাড়ার একক অধিকার। এমনি এমনি তোকে বাজারে ছাড়তে দেবে না তার প্রোডাক্ট, এটা তার সম্পদ। এবার ট্রেড লাইসেন্স, এই প্রোডাক্টটা তৈরি করার আগে তাকে একটা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স তৈরি করতে হয়েছে, এবং এটা ট্রেড লাইসেন্স লাগবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে। এটাও একটা সম্পদ, কারণ ড্রাগ লাইসেন্স যেটা আছে সেটা যদি কারো না থাকে, সে ওষুধের ব্যবসা করতে পারে না। তো লাইসেন্সটা তৈরি করতে তার একটা খরচ হয়, সেটাকে বলে ট্রেড লাইসেন্স। আর একটা কাস্টমার লিস্ট। এখন মোবাইলের যে মোবাইল আছে, মোবাইলে দেখবেন শত শত নাম্বার আছে। কথার কথা, ই কমার্সের যুগ, কেউ কিন্তু আপনাকে কোন কাস্টমারের তালিকা দেবে না। সেই কাস্টমারের তালিকা যেটা আছে সেটা নিতে হলে আপনাকে কিছু টাকা দেওয়া লাগবে, সেটাকে বলে কাস্টমার লিস্ট। তো আপনাদের কাছে দেখবেন যে বই বিক্রি করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে বা পণ্য কেনার জন্য আপনার মোবাইলে যদি ফেসবুক থাকে, দেখবেন যে ওরকম তালিকা আছে। আপনার মোবাইলটা, নাম্বারটা তারা পেলো কীভাবে? কারো কাছ থেকে নিয়েছে কিছু টাকার বিনিময়ে। আর একটা হচ্ছে ফ্রাঞ্চাইজ। কোনো জিনিস কোনো নির্দিষ্ট একটা ভৌগোলিক এলাকার মধ্যে প্রচার করা অথবা বাজারজাত করার যে বিষয়, এটা ব্রিটিশ টার্ম কিন্তু, আর ফ্রাঞ্চাইজটা আমেরিকান টার্ম। যেমন ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে, এটা ইংল্যান্ডের টেলিভিশন সেন্টারে এই অনুষ্ঠানটা ধারণ করেছে। এই অনুষ্ঠানটা কিন্তু সারা পৃথিবীতে সম্প্রচার হবে। তো ইংল্যান্ডের ওই সম্প্রচারের ওই যে বিষয়টা, ওই অনুষ্ঠানটা সে কিন্তু অন্যান্য টেলিভিশন কোম্পানিকে, চ্যানেলকে দেবে না। তো সে বাংলাদেশে প্রচার করার জন্য বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল ওই অনুষ্ঠানটা কিনে নিয়ে আসতে হবে। এই যে কিনে নিয়ে আসার যে খরচ, সেটাকে বলে ফ্রাঞ্চাইজ। অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক এলাকার মধ্যে ওই অনুষ্ঠানটা সম্প্রচার করার জন্য অথবা পণ্য বিক্রি করার জন্য যে বিষয়টা দেওয়া হয় সেটা। যেমন কমপ্লান গুঁড়ো দুধ, এটা ভালোতে একটা প্রোডাক্ট, মানুষকে বলা হয় যে খুব বড় হবে, আসলে কিছু হয় কিনা আমি জানি না। তো ওটা বাজারজাত করার জন্য বাংলাদেশের একটা কোম্পানি আপনার অনুমোদন পেয়েছে, সেটাকে বলে ফ্রাঞ্চাইজ। এবার আসি ফিকটিসিয়াস অ্যাসেট।
আকার অবয়ব নেই এবং বিনিময় মূল্য নেই। এই দুটোর মধ্যে পার্থক্য, এর বিনিময় মূল্য আছে আর এর বিনিময় মূল্য নেই। এটা কারা? কোম্পানি গঠনের খরচ বা প্রাথমিক খরচ। আর আমেরিকান টার্ম হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন ব্যয়। আর ব্রিটিশ টার্ম হচ্ছে প্রাথমিক খরচ। কোম্পানি গঠনের জন্য খরচ হয়, এটা ভুয়া সম্পদ। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখন কোভিডের যে প্রাদুর্ভাব চলছে, বিভিন্ন কোম্পানি কিন্তু এই গবেষণা খাতে ভ্যাকসিন আবিষ্কারের জন্য তারা কিন্তু প্রতিনিয়ত ব্যয় করছে। এটা ভুয়া সম্পদ। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর একটা ডিসকাউন্ট অন শেয়ার, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, এই দুটো বর্তমানে এদের কোনো ধারণা নেই। ব্রিটিশ টার্ম ছিল একসময়, প্রায় শেষের পথে। আগে অনেক আরও ভুয়া সম্পদ ছিল, এখন নেই। এখন আমরা এইগুলোর বিষয়ে আলোচনা করব, এদের জাবেদা নিয়ে। এবার এখানে দেখেন অঙ্কগুলো দেওয়া আছে। আমি আগেই বলেছি যে আমার এই ভিডিওটা হচ্ছে পুকুরের পানিকে গ্লাসের ভিতরে ঢুকানো, পুকুরের পানিকে গ্লাসের ভিতরে ভর্তি করা। দেখেন গুডউইল পারচেজ ইন ক্যাশ 20,000 টাকা, এটা নগদে। এখানে বাংলাটা পড়ে নেবেন। গুডউইল অন ক্রেডিট, গুডউইল বাকিতে। গুডউইল পারচেজ আমি যদি পড়তেও যাও তাও আপনার 1 ঘন্টা লাগবে, এর জন্য আমি একসাথে করেছি। গুডউইল পারচেজ টাকা 20,000, অফিস টাকা 15,000, পেইড ইন ক্যাশ অ্যান্ড রেস্ট অন অ্যাকাউন্ট। তাহলে এটা হলো নগদে, এটা বাকিতে, আর এটা নগদে বাকিতে। এখানে কপিরাইট ঠিক অনুরূপ, এটা নগদে, এটা বাকিতে, আপনি পড়ে নেবেন। আর এটা নগদে এবং বাকিতে একই জিনিস কিন্তু। ট্রেড লাইসেন্স, এটা নগদে ক্যাশ পেইড, এটা অন অ্যাকাউন্ট, এটা বাকিতে, এটা নগদে এবং বাকিতে। এবার ক্যাশ পেইড ফর পেটেন্ট, এটা নগদে, এটা বাকিতে, এটা নগদে এবং বাকিতে। প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা কিন্তু আমি দিয়েছি। এবার ক্যাশ পেইড ফর ট্রেড লাইসেন্স, ব্যবসা করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স লাগবেই। এখানে এটা বাকিতে, এটা নগদে এবং বাকিতে। তাহলে কয়টা গেল? গুডউইল, কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট, ট্রেড লাইসেন্স। এবার এখানে দেখেন ক্যাশ পেইড ফর কাস্টমার লিস্ট, এটা নগদে। ক্যাশ পেইড কাস্টমার লিস্ট অন অ্যাকাউন্ট অন ক্রেডিট বাকিতে। কাস্টমার লিস্ট টাকা 20,000, অফ হুইচ টাকা 15,000 ইন পেইড ইন ক্যাশ, রেস্ট অন অ্যাকাউন্ট, এটা নগদ এবং বাকিতে। এটা ক্যাশ পেইড ফর ফ্রাঞ্চাইজ, ফ্রাঞ্চাইজ অন ক্রেডিট, এটা বাকিতে। চুক্তি হয়ে গেলে বাকি তো হয়, এরকম হতেও পারে। ফ্রাঞ্চাইজ টাকা 20,000, অফ হুইচ টাকা 15,000, পেইড ইন ক্যাশ অ্যান্ড অন রেস্ট অন অ্যাকাউন্ট। তাহলে এটা নগদে, এটা বাকিতে, আর এটা নগদে এবং বাকিতে। এবার ক্যাশ পেইড ফর প্রিলিমিনারি এক্সপেন্স, এটা নগদে, এটা বাকিতে হয় কিনা জানি না, তবু আমি দিয়ে রেখেছি। আর এটা কিছু নগদ, কিছু বাকি, যদি অ্যাটর্নির মাধ্যমে হতে পারে কিছু। এবার ক্যাশ পেইড ফর, এই দুটো কিন্তু ভুয়া সম্পদ, এই 8 নম্বরতে ভুয়া সম্পদ। ক্যাশ পেইড ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা এবং উন্নয়ন, এখানে 20,000 টাকা নগদ, এটা বাকিতে, আর এটা নগদ। প্রত্যেকটাই কিন্তু নগদ এবং বাকিতে আছে। তাহলে এখন এর জার্নালগুলো কি হবে? জার্নাল অত্যন্ত সোজা। এখন এইখানে দেখেন আমি একটা ছক করে নিয়েছি। যখন আপনি নগদে কোনো সম্পদ কিনবেন, এই ইনটেনজিবল এবং ফিক্সড অ্যাসেট নগদ, তখন অ্যাসেট ইনক্রিজ হবে। অ্যাসেট ইনক্রিজ হলে অ্যাসেটের সাথে যোগ হবে। অ্যাসেট ক্যাশ ডিক্রিজ, নগদ কমে যাবে, নগদ থেকে বাদ যাবে। তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট, নগদ হ্রাস ক্রেডিট। তাহলে গুডউইল বাবদ আমরা টাকা দিলে গুডউইল ডেবিট, ক্যাশ ক্রেডিট। কপিরাইট বাবদ টাকা দিলে কপিরাইট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ট্রেডমার্ক বাবদ টাকা দিলে ট্রেডমার্ক ডেবিট, ক্যাশ ক্রেডিট। কাস্টমার লিস্ট বাবদ টাকা দিলে কাস্টমার লিস্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেটেন্ট বাবদ টাকা দিলে পেটেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ফ্রাঞ্চাইজ বাবদ টাকা দিলে ফ্রাঞ্চাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেটেন্ট বাবদ টাকা দিলে পেটেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর প্রিলিমিনারি এক্সপেন্স, ভুয়া সম্পদ বাবদ টাকা দিলে প্রিলিমিনারি এক্সপেন্স বা অর্গানাইজেশন ডেবিট, প্রাথমিক খরচ ডেবিট, ক্যাশ ক্রেডিট। আপনি বাংলাগুলো নিশ্চয় বুঝে গেছেন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা উন্নয়ন ডেবিট, ক্যাশ ক্রেডিট। প্রত্যেকটার বাংলা আমি বলে দিয়েছি। এখন যদি এটা বাকিতে হয় তাহলে আপনি কি করবেন? বাকিতে হলে গুডউইল ডেবিট, এখানে অ্যাসেট ইনক্রিজ ডেবিট, আর দায় বৃদ্ধি ক্রেডিট। বাকিতে যদি হয় তাহলে গুডউইল ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। কপিরাইট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, কপিরাইটে যোগ, অ্যাকাউন্ট পেবলে যোগ। ট্রেডমার্ক ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, প্রদেয় হিসাব অ্যাকাউন্ট বাংলাটা। আর কপিরাইটে লিখবেন গ্রন্থসত্ত্ব। কাস্টমার লিস্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, অর্থাৎ কাস্টমার লিস্ট গ্রাহক তালিকা ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। পেটেন্ট ডেবিট, পেটেন্টই লিখবেন, প্রদেয় হিসাব বা অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ফ্রাঞ্চাইজ লিখবেন, ফ্রাঞ্চাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ফ্রাঞ্চাইজি লিখবেন বাংলাটা। পেটেন্ট এখানে ডবল হয়ে গেছে। এবার প্রিলিমিনারি এক্সপেন্স বা টাকা দিলেন প্রিলিমিনারি এক্সপেন্স বা সংগঠন বাই ডেবিট, অর্গানাইজেশন সংগঠন বাই ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। বাকি রিসার্চ অ্যান্ড গবেষণা এবং উন্নয়ন ব্যয় বাবদ টাকা দিলেন গবেষণা উন্নয়ন ব্যয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, যদি বাকি থাকে। এবার দুটোকে একসাথে দেন। এখানে এটা দুটো কিন্তু একসাথে দিলে একটাই জার্নাল হয়। এখানে এর একটাই জার্নাল, আগের মতোই কিন্তু প্ল্যান্টা সেটের। তাহলে এখানে অ্যাসেট ইনক্রিজ ডেবিট,
ক্যাশ ক্রেডিট, সম্পদ হ্রাস, অ্যাকাউন্ট পেয়েবল বৃদ্ধি, ক্রেডিট। তাহলে সম্পদে যোগ, ক্যাশে বাদ এবং অ্যাকাউন্ট পেয়েবলে যোগ। তাহলে এখানে কি হবে? গুডউইল ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এখন বাকিগুলো শুধু নামটা এখানে চেঞ্জ করে দিতে হবে। কপিরাইট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ট্রেডমার্ক ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। কাস্টমাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। বাংলা নিশ্চয় বুঝতে পারছেন এখন। পেটেন্ট ডেবিট, নগদান ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল, প্রদেয় হিসাব ক্রেডিট। ফ্রাঞ্চাইজি লিখবেন ডেবিট, ক্যাশ ক্রেডিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে ফ্রাঞ্চাইজে যোগ, ক্যাশে বাদ, অ্যাকাউন্ট পেয়েবলে যোগ, বাড়লে যোগ, কমলে বিয়োগ। পেটেন্ট ডেবিট, এতে একই জিনিস দেখেন। এখন এটাকে আমরা ইকুয়েশনে বসাবো। ইকুয়েশন একটা দেখাই শুধুমাত্র গুডউইলেরটা, তাহলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন। তো গুডউইল বা যখন আমি নগদ টাকা দেব, তখন এখানে আমি মাইনাস করে দেবো ক্যাশে 20,000 টাকা, আর গুডউইলে যোগ করব নগদে যদি হয়। আপনি যেটা হবে যে সম্পদ, এখানে সেই সম্পদ দেবেন। যদি বাকিতে হয় তাহলে এখানে গুডউইলে যোগ করবেন, আর এই অ্যাকাউন্ট পেয়েবল এখানে যোগ করবেন। আর যদি নগদ এবং বাকিতে হয় এখানে লিখবেন 20,000, আর ক্যাশে দেবেন 15,000, লেনদেন থেকে বলছি, আর এখানে দেবেন 5,000। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সম্পদ কিনা হবে সেই সম্পদে যোগ হবে, আর ক্যাশে বাদ নগদে। যদি বাকিতে হয় সেই সম্পদে যোগ, অ্যাকাউন্ট পেয়েবলে যোগ। আর যদি নগদ এবং বাকিতে হয় সেই সম্পদে যোগ, ক্যাশে যেটুকু দিলেন সেটুকু ক্যাশে বাদ, আর অ্যাকাউন্ট পেয়েবলে যোগ। এখন এই সম্পদগুলোর অ্যামোর্টাইজেশন হবে। অ্যামোর্টাইজেশন মানে এদের ক্রমশোধ হবে। তাহলে ক্রমশোধের বিষয়টা আমরা একটুখানি দেখি। এটা কোন জায়গায় পাওয়া যাবে? এরকম একটা ফিগার আপনার দুই একটা আইটেম দিয়ে এখানে দেওয়া থাকবে, দুই একটা আইটেম এখানে দেওয়া থাকবে। এখানে দেখেন এই জায়গায় এই জিনিসটা থাকবে, এই জায়গাতে থাকবে। হিসাব চক্রের যে ধাপগুলো আছে এই জায়গাতে এরকম একটা ট্রায়াল ব্যালেন্স আপনাকে দেওয়া থাকবে। এখানে আমি বাংলা লিখিনি, এটা হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপ। এই জায়গাতে আমরা এই কাজটা করব। এই জায়গাতে আপনাকে এর আগে দেখানো হয়েছে বারবার, এর জন্য নতুন করে দেখাচ্ছি না। এখানে দেখেন সুনাম, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, কাস্টমার ফ্রাঞ্চাইজ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রিলিমিনারি এক্সপেন্স, আন্ডাররাইটিং কমিশন, টেকনিক্যাল নো-হাউ, এগুলো সব বিশেষ ধরনের কারিগরি জ্ঞান। তাহলে বিশেষ ধরনের কারিগরি জ্ঞান এটা কিন্তু এর সাথে। আর এখানে ভুয়া সম্পদ 1টা 2টা এই 3টা। তাহলে ইনটেনজিবল অ্যাসেট, অদৃশ্যমান সম্পদ এবং ভুয়া সম্পদ, ফিকটিসিয়াস অ্যাসেট আর বিং অ্যামোর্টাইজ অ্যাট দি ফলোইং অ্যানুয়াল রেটস। তাহলে ওখানে কিন্তু জার্নাল একটা গেছে। এবার গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেড লাইসেন্স, ফ্রাঞ্চাইজ, কাস্টমার লিস্ট, আন্ডাররাইটিং কমিশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন, ট্রেডমার্ক, টেকনিক্যাল নো-হাউ, এগুলো অ্যামোর্টাইজ করেন। প্রিপার নেসেসারি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ। তাহলে কি হবে? এবার দেখেন আমি এখানে জার্নাল অ্যামাউন্ট যেদিকে যায় দেখ এখানে করে রেখেছি, বাংলাটাও লিখে দিয়েছি। এর একটাই জার্নাল, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স গুডউইল। তাহলে পরেরটা কী হবে? অ্যামোর্টাইজ এক্সপেন্স কপিরাইট, অ্যামোর্টাইজ এক্সপেন্স পেটেন্ট, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স কপিরাইট। এখানে বাংলা লিখলে ক্রমশোধ খরচ গ্রন্থসত্ত্ব। এখানে বাংলা লিখলে ক্রমশোধ খরচ পেটেন্ট। এখানে বাংলা লিখলে ক্রমশোধ খরচ সুনাম। ব্রিটিশ মেথডে অবলোকন শব্দটা ব্যবহার করা হয়। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ট্রেডমার্ক, ক্রমশোধ খরচ ট্রেডমার্ক। অ্যামোর্টাইজেশন ট্রেড লাইসেন্স। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স কাস্টমার লিস্ট। এখানে আরও আছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ফ্রাঞ্চাইজ, অ্যামোর্টাইজ এক্সপেন্স আন্ডাররাইটিং কমিশন, অবলেখকের কমিশন, ক্রমশোধ খরচ অবলেখকের কমিশন। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্রমশোধ খরচ গবেষণা ও উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা এবং উন্নয়ন। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স অর্গানাইজেশন, ক্রমশোধ খরচ সংগঠন বা প্রাথমিক ব্যয় আর সংগঠন বা প্রাথমিক ব্যয়। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স টেকনিক্যাল নো-হাউ বা বিশেষ ধরনের কারিগরি জ্ঞান, ক্রমশোধ বিশেষ কারিগরি জ্ঞান। যদি হিসাবকাল 1 মাস হয় 1 মাসের টাকা দেবেন, 2 মাস হলে 3 মাস হলে 3 মাসের টাকা দেবেন, আর 6 মাস হলে 6 মাস, 1 বছর হলে 1 বছরের টাকা দেবেন। এখন এই অ্যামোর্টাইজেশনের ফাংশনটা ইকুয়েশনে কিভাবে দেখাবেন? যখন অ্যামোর্টাইজেশন হবে তখন আমরা অ্যামোর্টাইজেশন এখানে বাদ দিয়ে দেবো। এখানে ধরেন 4,000 টাকা অ্যামোর্টাইজেশন হলো, আর এখানে আমরা এই এক্সপেন্স এখানে মাইনাস দিয়ে বাদ দেবো, মাইনাস দিয়ে যোগ করবো, কারণ এক্সপেন্স বেড়ে যাচ্ছে। যদি এখানে কপিরাইট অ্যামোর্টাইজেশন হয় তাহলে এখানে বাদ দেবো, আর এখানে আমরা এক্সপেন্সে বসাবো অ্যামোর্টাইজেশন। যে কোনো সম্পদ যদি অ্যামোর্টাইজেশন হয় তাহলে এইভাবে আমরা সেই সম্পদ থেকে বাদ দেবো আর এক্সপেন্সে যোগ করবো। এখানে মাইনাস দিয়ে যোগ, আসলে এখানে দিচ্ছে প্লাস মাইনাস, আর যাবে দায় নিয়ে যে দিচ্ছে আপনাদেরকে ডেবিট আর ক্রেডিট। এখন বোঝেন, আমি বুঝেছি আমার চাকরি করার 14 বছর পরে, আর আপনারা বোঝেন সারা জীবন ধরে। ঠিক 12 বছর ইংরাজি শেখার মতো, 12 বছর ইংরাজি শেখে বলতে পারে না, লিখতেও পারে না। এবার আমরা আসি কিভাবে আপনি ব্যালেন্স শিটে বা আর্থিক অবস্থার বিবরণীতে এটা দেখাবেন।
এটা আপনি কিভাবে দেখাবেন, আমি এটা কিভাবে দেখাবেন, এই যে সম্পদ আছে না, এই সম্পদগুলো এই যে এখানে দেখেন একটা, এখানে আমি বলেছি সম্পদ, এখানে সম্পদ আছে এই যে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে এই সম্পদের যখন কোনো খরচ হবে তখন এই খরচটা আমরা এখানে বসাবো, যে কোনো সম্পদের, সেটা এই সম্পদের হতে পারে, এই সম্পদের হতে পারে, এই সম্পদের হতে পারে, এই সম্পদের হতে পারে, এর কোনো লস হতে পারে, যে কোনো সম্পদের যদি কোনো খরচ হয় সেই খরচটা আমরা এখানে বসাবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হতে পারে, অবস্থায় খরচ হতে পারে, অবলোপন খরচ, ক্রমশোধ খরচ হতে পারে, লস অন এক্সচেঞ্জ হতে পারে, লস অন ডেস্ট্রয়েড, বিক্রয়জনিত ক্ষতি, অবস্থায় খরচ, ক্রমশোধ খরচ বা বিক্রয়জনিত ক্ষতি, যত সম্পদের ক্ষতি হবে সব আমরা এখানে বসাবো। আর এই সম্পদগুলো আমরা এখানে, এই যে সম্পদ একটা আইটেমে এখানে লেখা আছে, কিন্তু এখানে একটা আইটেমে দেখানো যাবে না। এখানে প্রথমে চলতি সম্পদ নামে দেখাবেন, ঠিক এইভাবে, তারপরে এখানে ইনভেস্টমেন্ট দেখাবেন, তারপরে বিল্ডিং দেখাবেন, এই স্থায়ী সম্পদ দেখাবেন, তারপর অদৃশ্যমান সম্পদ দেখাবেন, তারপর ভুয়া সম্পদ দেখাবেন। এইভাবে সিরিয়ালি আপনাকে দেখাতে হবে। তো এর পরের ভিডিওতে আমরা যাব হচ্ছে এই দায়ে, আমাদের সম্পদ শেষ হলো, এরপরে আমরা যাব দায়ে। ভালো থাকেন।